ঢাকার একটি পেট্রোল পাম্পের সামনে ভোর 5টা। মজিদ আলী 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে শুধু মোটরসাইকেলে একটু তেল নিতে। রাত 3টায় তার বাড়িতে বিদ্যুৎ গেছে, ফ্যান বন্ধ, ঘুমাতে পারেননি। সকালে অফিস, কিন্তু তেলও নেই, সিএনজিও পাচ্ছেন না। 1000 মাইল দূরে আমেরিকা ও ইসরায়েল ইরানে যুদ্ধ করছে, আর ভারতের ঝাড়খণ্ডে একটা বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। কিন্তু এই দুটো ঘটনার আঘাত এসে লেগেছে ঢাকার রাস্তায়, চট্টগ্রামের কারখানায়, বাংলাদেশের গ্রাম বা শহরের প্রতিটি ঘরে। প্রশ্ন হলো, তেহরানে বোমা পড়লে ঢাকায় আলো নেভে কেন? আর এই অন্ধকার কতদিন থাকবে? 2026 সালের 28শে ফেব্রুয়ারি ভোররাতে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ইস্পাহান, তেহরান, করাচ, একের পর এক শহরে বিমান হামলা। সর্বোচ্চ নেতা খামেনেই নিহত। সেদিন থেকে বদলে যেতে শুরু করে বিশ্বের জ্বালানি বাজার। হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম একদিনে 7.5% পর্যন্ত লাফিয়ে ওঠে। এপ্রিলের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে যায়। মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রেন্ট ক্রুড স্পর্শ করে $119। 1983 সালের পর সবচেয়ে বড় এক সপ্তাহের মূল্য বৃদ্ধি। আর এপ্রিল মাসে জ্বালানি তেল সরবরাহের ঘাটতি মার্চের তুলনায় দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। আর বাংলাদেশে দ্বিগুণ দামে এলএনজি আমদানি করতে হচ্ছে। পাম্পে তেল ফুরিয়ে যাচ্ছে, রাতে ঘরে বিদ্যুৎ নেই, হাসপাতালে শিশুকে হাত পাখায় বাতাস দিচ্ছেন মা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। এই ঘটনা কিন্তু একদম নতুন নয়। বাংলাদেশে জ্বালানি তেলের ব্যবহারের গল্প শুরু হয় ব্রিটিশ আমলে। 1903 সালে বার্মা অয়েল কোম্পানি চট্টগ্রামে প্রথম তেলের কারখানা বানায়। বার্মা থেকে নৌকায় করে কেরোসিন আসত, চট্টগ্রামে মজুদ হতো, তারপর সারা বাংলায় যেত। অর্থাৎ শুরু থেকেই এই ভূখণ্ডের মানুষ বাইরের তেলের উপর নির্ভরশীল। 1971 স্বাধীনতা। কিন্তু জ্বালানির স্বাধীনতার পর সরকার 1972 সালেই পেট্রো বাংলা গঠন করে দেশের নিজস্ব তেল গ্যাস খোঁজার স্বপ্ন নিয়ে 1976 সালে আলাদাভাবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কাজ বিদেশ থেকে তেল কিনে দেশে সরবরাহ করা। তেলের নিজস্ব মজুদ না থাকায় এই আমদানি নির্ভরতা আর কখনো কাটেনি। বিদ্যুতের গল্পটা আরও পুরনো। পূর্ববঙ্গে বিদ্যুতের প্রথম আলো জ্বলে 19বিংশ শতাব্দীর শেষ দিকে ভাওয়ালের রাজার বাড়িতে, বিলাত থেকে আনা জেনারেটরে। ঢাকায় প্রথম সরকারি বিদ্যুৎ আসে আহসান মঞ্জিলে। 1962 সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয় 80 মেগাওয়াটের 2টি ইউনিট নিয়ে, তখনকার জন্য বিশাল কেন্দ্র। 1972 সালে মুক্তিযুদ্ধের পর তৈরি হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। 2009 সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র 4942 মেগাওয়াট, আর প্রকৃত সর্বোচ্চ উৎপাদন ছিল 3268 মেগাওয়াট। কিন্তু এরপর দ্রুত উন্নতি হয়। 2017 সালে উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়ায় 13,179 মেগাওয়াটে। 2025 সালে সেটা ছাড়িয়ে গেছে 32,000 মেগাওয়াট। সংখ্যাটা দেখলে মনে হবে দারুণ, কিন্তু এই অগ্রগতির ভেতরে একটা বড় ফাঁদ লুকিয়েছিল, সেটা একটু পরেই বলছি। ফিরে আসি বিশ্বমঞ্চে। 1973 সাল আরব ইসরায়েল যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানি বন্ধ করে দিল। পশ্চিমা দেশে পেট্রোল স্টেশনে মাইলের পর মাইল লাইন। বিশ্ব অর্থনীতি প্রথমবার তেল অস্ত্রের শক্তি টের পেল। 1979 সালে ইরান বিপ্লব, আবার তেল সংকট, আবার বিশ্বজুড়ে মূল্যস্ফীতি। 1990 সালে ইরাক কুয়েত যুদ্ধ, একই চিত্র। প্রতিবারই মধ্যপ্রাচ্যে অস্থিরতা মানে বিশ্বের জ্বালানি বাজারে কাবু। কারণটা সহজ, বিশ্বের সবচেয়ে বেশি তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, আর সেই তেলের সিংহভাগ পার হয় একটি মাত্র সরু পথ দিয়ে, তার নাম হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সরু মুখ, পারস্য উপসাগর আর আরব সাগরের মাঝে একটি সরু মুখ, মাত্র 33 কিলোমিটার চড়া। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 1/5 পরিবহন হয়। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, এই দেশগুলোর তেল ইউরোপে, আমেরিকায়, এশিয়ায় যায়, সবই এই একটি পথ দিয়ে। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার এই পথ দিয়ে এশিয়ার প্রায় 90% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এবার বোঝো কেন এই পথ বন্ধ হলে পৃথিবী কাঁপে। যুদ্ধ শুরু হলে কি হলো?
ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 হঠাৎ বাজার থেকে উধাও। 18 মার্চ ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালালো, বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস ক্ষেত্র। পাল্টা হামলায় ইরান কাতারের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালালো। ইরাক ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হলো, কারণ তেল রাখার জায়গা নেই, রপ্তানির পথও বন্ধ। আইইএ তাদের জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ল, তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো না। আর এই সংকটের সরাসরি শিকার হলো এমন দেশ যাদের নিজস্ব তেলের ভাণ্ডার নেই, যেমন বাংলাদেশ। বাংলাদেশের মোট জ্বালানির প্রায় 95% আমদানি নির্ভর, অর্থাৎ বিদেশ থেকে না আনলে দেশের চুলা জ্বলে না, গাড়ি চলে না, বিদ্যুৎ হয় না। বাংলাদেশে 3টি ধাক্কা একসাথে লাগছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এলপিজি, ডিজেল, পেট্রোল সবকিছুর দাম বাড়ে। 4 মার্চের হিসাবে দেশে ডিজেলের মজুদ ছিল মাত্র 1,15,473 টন। অকটেনের মজুদ ছিল 2 সপ্তাহের। পাম্পে সরবরাহ 10 থেকে 20% বাড়ানো হয়েছে, কিন্তু যুদ্ধের আতঙ্কে মানুষ প্রয়োজন না থাকলেও তেল মজুদ করছে। রান্নার গ্যাস, পরিবহন খরচ সব একসাথে বাড়ছে। বিদ্যুৎ সংকট। বাংলাদেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় 11,000 মেগাওয়াট, কিন্তু এলএনজির দাম দ্বিগুণ হওয়ায় গ্যাস কিনতে পারছে না, তাই উৎপাদন হচ্ছে মাত্র 5 থেকে 6,000 মেগাওয়াট। বাংলাদেশ এখন বিদেশি বিদ্যুৎ কেন্দ্রের ওপর এতটাই নির্ভরশীল যে ভারতের ঝাড়খণ্ডে একটি ইউনিট বিকল হলেই পুরো দেশের লোডশেডিং বেড়ে যায়। আমদানির 1,600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের একটি 800 মেগাওয়াটের ইউনিট কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে গেছে। ফলাফল, বিদ্যুতের চাহিদা 16,000 মেগাওয়াট ছাড়িয়ে গেলেও উৎপাদন হচ্ছে মাত্র 13 থেকে 14,000 মেগাওয়াট। দিনের কোনো কোনো ঘন্টায় লোডশেডিং 2,000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। এই লোডশেডিংয়ের ভার সমানভাবে পড়ছে না। ঢাকা শহরকে পরিকল্পনা করেই লোডশেডিং মুক্ত রাখা হচ্ছে, আর বিদ্যুতের সংকটের প্রায় পুরো চাপটাই চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মানুষের ওপর। 1 মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম 25% পর্যন্ত বেড়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ কোথাও কোথাও 4 গুণ পর্যন্ত বেড়েছে। জাহাজ ভাড়া বাড়লে প্রতিটি আমদানি পণ্যের দাম বাড়ে। চাল, ডাল, ভোজ্য তেল কিছুই বাদ নেই। আর প্রতি বছর $30 বিলিয়ন বেশি রেমিটেন্স আসে, যার বেশিরভাগ মধ্যপ্রাচ্য থেকে। সেখানকার অর্থনীতি অস্থিতিশীল হলে শ্রমিকদের চাকরি, আয় ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। আশাবাদীরা বলছেন বাংলাদেশ ইতিমধ্যে বিকল্প উৎস খুঁজছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও আজারবাইজান থেকে জ্বালানি আমদানির চেষ্টা। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে এপ্রিলে 40,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা, মার্চের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলেরও অনুরোধ জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এমনকি যুদ্ধ থামলেও দাম দ্রুত কমবে না। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে মাস লাগতে পারে। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডাক্তার জাহিদ হোসেনের মতে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের প্রভাব অন্য অনেক দেশের তুলনায় তীব্র হতে পারে। কারণ সমস্যাটা শুধু বাইরের যুদ্ধ নয়। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাগজে কলমে 32,000 মেগাওয়াট, কিন্তু প্রকৃত সর্বোচ্চ উৎপাদন কখনো 17,000 ছাড়ায়নি, কারণ জ্বালানি নেই। যে দেশ বিদ্যুতের জন্য ভারতের একটি কোম্পানির একটি ইউনিটের উপর নির্ভরশীল, সেই দেশের ভবিষ্যৎ কতটা নিরাপদ? তাহলে তুমি একজন সাধারণ বাংলাদেশী নাগরিক হিসেবে কি করবে? প্রথমত, অযথা গাড়ি না চালানো, বিদ্যুৎ সাশ্রয়, অতিরিক্ত এসি না চালানো। এটা শুধু দেশপ্রেম নয়, নিজের বিলের জন্যও দরকার। দ্বিতীয়ত, আতঙ্কে মজুদ করো না। যাদের প্রয়োজন নেই তারাও তেল নিতে আসছে, এজন্যই সংকট হচ্ছে। পেট্রোল, গ্যাস, নিত্যপণ্য অতিরিক্ত কিনে মজুত করলে কৃত্রিম সংকট তৈরি হয়, দাম আরও বাড়ে। তৃতীয়ত, এই সংকট থেকে একটা বড় প্রশ্ন তোলো, বাংলাদেশ কেন আজও জ্বালানিতে এতটা পরনির্ভর? কেন বিদেশি একটা বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট বন্ধ হলে কোটি মানুষের রাত অন্ধকার হয়? কেন গ্রামের মানুষ 14 ঘন্টা লোডশেডিং সহ্য করে আর ঢাকা শহর থাকে নিরাপদ? এই প্রশ্ন জিজ্ঞেস করাটাই নাগরিকের কাজ।